ওই চেয়ারে বসে আপনি নাগরিকত্ব পারেন না। আপনি ওই চেয়ারে সরে যান, যা বলেন গ্রহণযোগ্য। কিন্তু ওই চেয়ারটা তা না। আপনাকে কিন্তু সংস্কার কমিটি কি করা হয়েছে? দুর্নীতি সংস্কার কমিটি আপনাকে আহ্বায়ক করা হয়েছে। বলতে পারেন না। যেমনভাবে বদিউল্লাহ মজুমদার উনি কথাটা বলেছে ব্রড পার্সপেক্টিভ এ, যদি আওয়ামী লীগ না আসে তাও নির্বাচন হবে। আমার প্রসঙ্গ হলো আওয়ামী লীগের নির্বাচন করা যাবে। আপনি এই কথা বলতে গেলেন কেন? আপনি নির্বাচন দেন, তখন দেখা যাবে কে আসবে কে না আসে। একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে যে সরকার আসা উচিত ছিল বিপ্লবী সরকার, না এসে কি হলো? অবিপ্লবী সংস্কারমূলক সরকার এসে গেল। এবং সরকার যারা বসে গেছেন, প্রত্যেকটা ব্যক্তি সংস্কারের চিন্তায় বিভোর। বিপ্লবের অর্থই বোঝে না। ওই লাইনে লেখাপড়া করে নাই, চিন্তা চেতনা নাই, ওয়েস্টার্ন লেখাপড়া করছে, ওই চিন্তাটা মাথা ধরে গেছে, তাদের বিপ্লব হবে না। আমরা চাই ডক্টর ইউনূস যেহেতু সময়ের প্রেক্ষাপটে আসছে, উনি জাতির জন্য এমন কিছু করে যান যাতে তিনি যাতে স্বর্ণাক্ষরে লেখা থাকেন। কিন্তু যেই গতিতে চলছে, আমাদের ভয় হচ্ছে কিন্তু এখানে। এই গতিটা থাকবে না কিন্তু। দেখুন একটা জিনিস স্পষ্ট। পুরাটাই তো ঘোলা। যাত্রা শুরু হচ্ছে ঘোলা দিয়া। তো এখানে তো পানি তো পরিষ্কার করতে হবে। এখন এই ঘোলার ভিতরে যা ঘটছে, এখন বিভিন্ন বর্ডারের কথা বললেন। আমার এক ভাই তো বললেন, এখানে সুন্দরভাবে বলছেন যে, এটা যেকোনো লোকই বুঝে যে একটা বর্ডার দিয়ে যদি সবাই চলে যান, তাহলে তো জিনিসটা দৃষ্টি পড়ে যাবে, সবার নজর পড়ে যাবে। এই নজরকে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই আমাদের যে বাহিনীগুলো আছে বিভিন্ন বিডিআর বা জনগণ, এগুলি করা হতে পারে। এগুলো অত্যন্ত স্বাভাবিক ঘটনা কিন্তু। এবং ওই যে আমার আরেক ভাই বললেন যে, কর্নেল মোস্তাফিজুর কত ভালো একটা কথা বলেছেন। যে পশ্চিম বাংলার সাইডটা হয়তো বিপদের কারণ আছে। কারণ তারা ইতিমধ্যেই কিন্তু এই আন্দোলনের সাথে তারা একটা সংহতি প্রকাশ করেছিল। এবং ওই বর্ডারটা ততটা সেফ না যে ত্রিপুরা, আসাম, মেঘালয় যেটা হতে পারে আপনার। এই ৪ টা যে আমাদের ৫ টা পশ্চিম বাংলার সব ৫ টা বর্ডার আছে আমাদের সাথে। এই ৫ টা বর্ডার দিয়ে তারা বিশেষ করে নর্থ ইস্ট উত্তর ভারতের দিকে তাদের যাত্রা খুব বেশি হতে পারে। কারণ সেখানে সুবিধা আছে অনেকগুলো তাদের। এখন তারা যেই বর্ডার দিয়ে যাক, যেইভাবেই যাক সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে তারা পালিয়ে যাচ্ছে। এবং এই পালানোর ক্ষেত্রে সাহায্য করতেছে কে? দেশের ভিতর থেকে একটা অংশ করতেছে। আর ওপার চলে গেলে হয়তো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে। যদি আওয়ামী লীগের কেউ আসে তাহলে তোমরা তাদেরকে ধরো না। ছেড়ে দিও। থাকতে পারে এটা। থাকার সম্ভাবনা খুব বেশি। এখন আসেন, দেশের ভিতরে যারা ধরা পড়তেছে, এই যে ধরেন শ্যামল দত্ত এবং আপনার মুজাফর বাবুর কথা বললেন। এখন তারা পালিয়ে গেল। পত্রিকা এসেছে কিন্তু। তাদের সাহায্য করেছে ২ জন বিএনপির লোকাল নেতা। কেন করলেন? এই যে কেন করলেন? এটা ২ টা দিক আছে। একটা হলো মানুষ তো বাঙালি তো। সম্পর্ক তার বন্ধু হতে পারে, ভাই হতে পারে বা দূরবর্তী কোনো লোকের সুপারিশ থাকতে পারে। এগুলো কিন্তু মানবিক সাইড আছে একটা। করতে পারে। আরেকটা হলো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানবিক সাইড কাজ করবে না। এখানে কাজ করে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ যখন চলে আসে, তখন কিন্তু ছোটখাটো স্বার্থগুলো ভুলে যেতে হবে। এগুলো কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। হয়তো এখনো পদক্ষেপ নিবেন। আমরা দেখেছি সালাউদ্দিনের ব্যাপারে যেটা করেছে এসএ আলমের ব্যাপারে, এরপরেও কিন্তু হুঁশ হয় নাই। হুঁশ হবে না কিন্তু। কারণ লোকাল স্বার্থগুলি, ব্যক্তির স্বার্থ, গোষ্ঠীর স্বার্থগুলি এত প্রবল। এগুলো দিয়ে কিন্তু আপনি আলোচনা করে কিন্তু লাভ নেই কোন। কারণ হতে পারে ধরেন কোন একজন অফিসারের আত্মীয় একজন। এমন আত্মীয় যার কাছে উপকৃত হয়েছে, মানা করতে পারতেছে না, তিনি রিস্ক নিতে পারেন কিন্তু। দেখার ব্যাপার হচ্ছে জনগণ সচেতন হয়েছে। জনগণই কিন্তু বাবুকে এবং শ্যামল দত্তকে ধরেছে কিন্তু। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু একটা বলতে পারেন এটা ইতিবাচক দিক, জনসচেতনতা সৃষ্টি হয়েছে। এবং তারা যেখানে থাকুন, যেভাবেই থাকুক, কে দেশে আছে, কে বাইরে আছে এই মুহূর্তে বুঝতে পারবেন না। এবং কেন তারা এখন পালানোর চেষ্টা করছে, আগে করেনি কেন? কোন না কোন যে একটা যোগসূত্র আছে যে কেন একেবারে ধরা পড়তেছে, বিভিন্ন জায়গায় কেউ পড়তেছে বাসায়, কেউ পড়তেছে রাস্তায়, কেউ পড়তেছে আপনার এই যে বললেন, যে কথা বললেন। এগুলোর পিছনে হয়তো কোন একটা হাত থাকতে পারে। একেকজনকে একেক জায়গা থেকে ধরা হচ্ছে। স্পট দেখিয়ে দেওয়া হচ্ছে। বা অনেক নাটক হতে পারে না যে আপনারা দৌড়ে যাবেন, এদিক দিয়ে ক্রস ফায়ার এর মধ্যে যেটা হয় আরকি। আপনি দৌড়ে যাবেন পিছন থেকে আপনি যান অসুবিধা নেই। পিছনে গুলি করে দিল আরকি। এরকম ভাবে হয়তো বলা হচ্ছে আপনি যান, পার পেয়ে যাবেন, কিন্তু আপনি ধরা পড়বেন। এমন একটা ম্যাটার প্রস্তুতি থাকে কিন্তু। এটাও হতে পারে কিন্তু। আমি বলছি কোন একটা অল্টারনেটিভ কে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। যেহেতু আগেই বলেছি এমন একটা দেশ, পৃথিবীতে অদ্ভুত দেশ, যার ভাষা সবাই বুঝে। একটা হোমোজেনিটি আছে সব ক্ষেত্রে কিন্তু। ধর্মের একটা অদ্ভুত মিল আছে কিন্তু। সংস্কৃতির একটা মিল আছে কিন্তু। এবং সম্প্রীতির মিল আছে কিন্তু। এখানে কিন্তু যেকোনো মুহূর্তে যেকোনো ঘটে যেতে পারে কিন্তু। আপনার আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের বন্ধন বা স্পর্শকাতর সম্পর্কের বন্ধন হতে পারে। এগুলো অস্বীকার করতে পারবেন না। আর বাঙালি কিন্তু মূলত একটু ভাবুক। আত্মীয় প্রবণতা, বন্ধু প্রবণতা আছে এটা কিন্তু। তারা মুহূর্তে কিন্তু ভুলে যায় সব। এই যে ভুলে যাওয়াটা, এটা ষড়ঋতুর দেশ। ঋতু প্রকৃতি আপনাকে কিন্তু এমন একটা খাপে তৈরি করেছে,
দৃঢ়তা আপনার জন্য কঠিন ব্যাপার, এবং সেটা আশা করবেন না। যদি ক্ষেত্র হয়ে যায় ভালো। সেই কারণে বললাম যে এগুলি কোনো বিষয় না। আর দ্বিতীয় যে বিষয়টা আসলেন, আগামীতে দেখবেন অনেক হয়তো রাস্তায় হাঁটতে ধরা পড়ে গেছে। তো বুঝে নিবেন তাকে কেউ না কেউ ছেড়ে দিয়ে গেছে। কে দিয়ে এসছে, কি জন্য দিয়ে এসছে বোঝা মুশকিল। ছেড়ে দিয়ে এসে থাকে। অনেকে দেখবেন চা'র দোকানে চা খেতে যেয়ে ধরা পড়ছে। না, আপনি এসে দেখেছেন যে বাসা ঘেরাও করে দলারা মানে গ্রেফতারের একটা প্রবণতা আমরা দেখেছি। ডিবি হারুনের ক্ষেত্রেও হয়েছে যে বাসা ঘেরাও করা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে শুনলাম যে নানকের বাসা ঘেরাও করা হয়েছে। তো মানে দুইটা ভাবে, একটা হচ্ছে যে সীমান্ত, আরেকটা হচ্ছে বাসা ঘেরাও। তারপর বাসার মধ্যে কাউকে পাওয়া যাচ্ছে না। তো কোন আচ্ছা, সোর্স দিয়ে খবর পেয়ে যাচ্ছে বাসায়? আপনাকে আমি বলি একটা কথা। হাসানুল হক ইনুরে কোথা থেকে করেছে? রাশেদ খানের কোথা থেকে করেছে? আচ্ছা, এরা কি আপনি এতটাই মানে অবুঝ যে তারা বাসায় বসে থাকবে বা বাসায় ছিল? অর্থাৎ কিছু, কিছু নেতাকে শো করা হচ্ছে যে আপনি বাসায় যান, ওইখান থেকে হবে। অর্থাৎ নিরাপত্তা দিয়ে দিলাম। এখন এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আপনি এখন নিরাপদ। হয়তো ২ দিন আগে নিরাপদ ছিলেন না, কারণ জনরোষে পড়তে পারেন। এই যে মব জাস্টিস কথা বলা হচ্ছে কেন? জনরোষ খুব খারাপ জিনিস, কিন্তু এখানে কোনো আইন থাকে না কেন? আইন কিছুই থাকে না কিন্তু। সেই ক্ষেত্রে দেখবেন অতীতে আরো বড়, বড় রাঘববোল যারা আছে, তারা ধরা পড়বেন। হয়তো এমন হতে পারে দেখবেন সোনারগাঁ হোটেল, শেরাটন হোটেল, আরো বিখ্যাত কোন হোটেল দেখবেন, হয়তো এক কোনায় বসে সে কফি খাইতেছে। হঠাৎ ধরে ফেলাইল। আপনি ধরে নিবেন উনার তো কফি খাওয়ার কথা না, এখানে যাওয়ার কথা না। কিন্তু উনি তো খাচ্ছে। এগুলো হচ্ছে প্লট। এই প্লট গুলো কিন্তু গোয়েন্দা বাহিনীতে কিন্তু এই সমস্ত প্লট সাজানো থাকে। এমন ট্রেনিং দেওয়া থাকে কিন্তু তাদের নিয়ে। এবং এগুলো কোনো ব্যাপারই না কিন্তু। ব্যাপারটা হচ্ছে তারা এখন ভীত সন্ত্রস্ত। এই ভীত সন্ত্রস্ত বিশেষ করে জনরোষ, মব জাস্টিস, এগুলো প্রতি আসছে। এটি হলো বড় বিজয় যে তারা নিজেদেরকে সেফ ভাবতে পারতেছে না। এখন তারা দৌড়ের উপরে আছে কিন্তু। এই যে দৌড়ের উপরে আছে, এইটাই হচ্ছে ফার্স্ট জয়। বিপ্লবের পরে জয় হচ্ছে যারা পরাজিত, তারা কিন্তু এখন মোটামুটি আত্ম উপলব্ধি করতে পারতেছে যে আমি জনসমক্ষে নিরাপদ না, আমি পরিবারের কাছে নিরাপদ না। এই যে নিরাপদ না, কে আপনাকে অনিরাপদ করলো? এটা আপনি করেছেন। এটা আপনার পাপের প্রায়শ্চিত্তের ফসল, কর্মকাণ্ডের ফসল। এটা একদিক। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। আমার ভাই কর্নেল মোস্তাফিজুর ভালো করে বলছে এটা। সেটা হচ্ছে আলোচনার বিষয় নাই। যদি আপনি ধরে নেন বিপ্লব হয়েছে, তাহলে এক জিনিস। আবার তো বিপ্লব হয় নাই। আফ্রিকা অনেক দেশে তো প্রেসিডেন্ট পালা যায়। যাওয়ার আগে সে পদত্যাগ করে দেয়। দেখছেন কোথায়? আমি তো দেখিনি পদত্যাগ। পদত্যাগের সুযোগটা কই? যখন কেউ পালিয়ে যায় বা যখন কাউকে বের করে দেওয়া হয়, তখন কিন্তু পদত্যাগের প্রশ্ন থাকে না কিন্তু। অর্থাৎ তিনি নাই। তিনি নাই। তিনি কোথায় গেছেন? এখন ধরেন শেখ হাসিনা বাইরে আছেন। তিনি বলছেন আমি পদত্যাগ করিনি। আজকে একটা চিঠি দেখলাম। আমি এই চিঠি গুরুত্ব দিচ্ছি না। এই চিঠি অনেকগুলো অসংলগ্ন ব্যাপার আছে। আমি একটু ভালো করে পড়েছি এটা। আমার কথা হলো এগুলি না। রাষ্ট্র যখন বলছে, সরকার যখন চুপ আছে, তো নিশ্চয়ই কোনো কারণ আছে এখানে। আমি কিন্তু গভীর যেতে বিশ্বাস করি। রাষ্ট্র চুপ। এখন চিঠি একটা দিয়েছে। সেই চিঠিতে মুজিব বর্ষের একটা প্যাড আছে সেখানে, এবং দেখলাম তারিখে গন্ডগোল আছে। এখন ২১শে শ্রাবণ, ২০শে শ্রাবণ, ৫ই অগাস্ট। মিলে না কিন্তু। এবং লেখাতেও দেখলাম ওখানে বলা হচ্ছে ৩০০ লোকের দায়িত্ব আমি নিয়ে গেলাম। কোন আহাম্মক যাওয়ার আগে দায়িত্ব নিবে না কিন্তু। অর্থাৎ মৃত্যুদণ্ড নিয়ে গেলে মাথার মধ্যে। কাজে ওই লেখাই বলতেছে এখানে কিছু না কিছু গোঁজামিল আছে। আমরা ধরে নেব এটা। যেহেতু এখন পর্যন্ত সরকার কিছু বলেনি। সরকার না বলা পর্যন্ত আমাদের কিন্তু আলোচনার সুযোগ থাকবে। বিভিন্ন প্রেমিস আমরা প্রপোজিশন নিতে পারি। নিতে কেন পারি? এগুলি সবই হচ্ছে আমাদের ব্যাখ্যা। অন দ্য বেসিস অফ দ্য রেকর্ডস যেটা আসতেছে। এই চিঠিটা আমার কাছে মনে হয়েছে, আমার কাছে মনোভূত মনে হয়নি। এখন বলা হচ্ছে সিগনেচারটা তো হাসিনা আছে, শেখ হাসিনার সিগনেচার কিন্তু ফেসবুকে পাওয়া যায়। অনেকেরই পাওয়া যায়, সে ব্যাপার না কিন্তু। সবকিছু মিলে যদি দেখেন, উনি পদত্যাগ করবেন, যখন দেখবেন চিঠির উনি টাইপটা তো সে করে নাই। এই টাইপটা করা হয়েছে, ধরেন যিনি পদত্যাগ করেছেন, আমি ধরে নেব এটা কি সে জানতেন, চিফ অফ স্টাফ জানতেন। এবং তাদের সামনে তিনি সিগনেচার দিছে সে। রাষ্ট্রপতি ছিলেন না সেখানে, হয়তো তারাই সেটা পৌঁছে দিছে। টাইপটা কে করেছে? টাইপটা তারাই করেছে তাহলে। তারা যদি করে থাকে, তাহলে বুঝতে হবে তারা হলো করেনি। এটা আগে একটা প্ল্যান ছিল তাদের। তাহলে এই ভুলটা কেন হলো? অনেকগুলো প্রসঙ্গে এসে যাবে। তবে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য যাব না। যে সবচেয়ে বড় কথা হলো তিনি দেশে নাই। দেশে নাই, হয় তিনি পালিয়েছেন বা পালাতে তাকে সাহায্য করা হয়েছে, অথবা তাকে বের করে দেওয়া হয়েছে। যেটাই হোক, প্রত্যেকটা জিনিস হলো যে কেন বের করে দেওয়া হলো? জনরোষ। যদি সেদিন না যেতেন, তাহলে সেদিন মৃত্যু তার অবধারিত ছিল। এখন মৃত্যুকে তিনি কেন ভয় পেলেন?
সবচেয়ে বড় প্রশ্ন এসে এখানে। তিনি যদি বারবার বলেছেন আমি পালাবো না, মৃত্যুকে ভয় কে পায়? শেখ হাসিনার মতন একটা নেত্রী, এই যে সাহসী নেত্রী বলেন, দীর্ঘদিন প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি প্রায় 40-45 বছর দলের চেয়ারম্যান প্রেসিডেন্ট, আপনি কেন পালাবেন? জীবন বলা হচ্ছে তার ছেলের সাথে আলাপ করলেন, শেখ রেহানা পারে নাই, ছেলেকে ফোন দিয়েছে, উনি কথা বলেছে। প্রশ্ন এসে যাবে কিন্তু আপনার ছেলের অপত্য স্নেহ বলি বাংলায়, আপনার ছেলে বলছে বলেই কি আপনি জাতির সাথে এরকম একটা কাজ করবেন? আজকে যদি আপনি মৃত্যুর মুখে গুলিকে চ্যালেঞ্জ দিতেন, আপনার দল থেকে যেত, মাথা উঁচু হয়ে যেত, যে আপনি বলেছেন আমি যাবো না, এই মাটিতে মারা যাব। কিন্তু দেখা গেল জীবনে যখন মৃত্যুর প্রশ্ন আসলো, সেক্রেটারি তখন কিন্তু আপনি হেরে গেলেন। আপনিই বলেছিলেন যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর লাশ ছিল, কেউ আসে নাই, একই কারণে তুফাইল আহমেদকে আপনি শাস্তি দিয়েছেন, শফিউল্লাহকে শাস্তি দিয়েছেন। তো এখন যদি আপনি প্রশ্ন করেন, তাহলে তুফাইল তো ভুল করে নেই, শফিউল্লাহ ভুল করে নেই, আপনি নিজেই তো এখন চলে গেলেন। এই যে চলে গেলেন, এই জায়গাটা কত বড় করে দেখেন। এখন বড় করে এই বিষয়ে দেখবেন, আপনি পিছনে তাকাবেন না, আপনি প্রধানমন্ত্রী আসছেন কি নাই বা কন্টিনিউ এগুলি চিন্তাই করবেন না। আপনি আপনাকে উচিত হবে এখন যে বক্তৃতা দিচ্ছেন, 2টা বক্তৃতা ক্যাসেটে শুনেছি, আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে, যাদের সাথে কথা বলছেন বেলজিয়াম আমেরিকার, তাদের কথা মনে হচ্ছে আওয়ামী লীগ কোনো কিছু করে নেই, অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, তাদের ভিতরে অনুভূতি নাই তো। না, তাহলে তারা তো একদম তলের মেইন পর্যায়ের কোনো নেতা না, তারা একেবারে তৃণমূলও না। না, তৃণমূল না হোক, তারা তো মানুষ, তারা মানুষ, তাদের মানে দলের কর্মী, সাধারণ হলেও তো চিন্তা করবে যে আমি দেশে যাব, সে বলে আইসো না, তোমাকে অ্যারেস্ট করতে পারে। আমার কথা, আপনি দেশে আসেন না কেন? আপনি আসেন, আন্দোলন করেন, আপনি প্রেক্ষাপট কি? প্রশ্ন হচ্ছে যে এখন যেটা হবে, এই চিঠি নিয়ে কিন্তু খেলাখেলি হবে কি বিদেশে। এখন আমাদের চিফ অ্যাডভাইজার যাবেন নিউ ইয়র্কে যাবেন, এবং ওখানে একটা মিছিল হবে, প্রতিবাদ হবে, অনেক কিছু করবে, যেটা বাঙালিরা সবসময় করে। যে সরকারি ক্ষমতা থাকে, একটা বিরোধী দল সবসময় থাকে, অপোজিশন, এবং বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন কান্ট্রিতে হবে, হয়তো বাংলাদেশে। আপনি দেখেছেন কিনা আমি জানি না, তাদের ফেসবুক পেজ, মানে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে যে 5ই আগস্টের পরে ওদের নেতাদের উপরে যে অত্যাচার হয়েছে, ওদেরকে যেভাবে মারা হয়েছে, সেটার বিচার নিয়ে তারা এখন সংগঠিত হওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। মারা কয়জন গেছে না গেছে সেটা আমি জানি না, কিছু লোক মারা যেতেই পারে আন্দোলনের একটা উচ্ছ্বাসের মধ্যে, সেটা বড় কথা। বড় কথা হলো ওই বিচারটা তো এখন আপনি চেতে পারেন, কিন্তু আপনাকে মনে করতে হবে কেন মারা গেল। দেখেন, যদি অপরাধ আপনার অনুশোচনা যদি না থাকে, সেই ব্যক্তি কিন্তু ব্যক্তি না, ধর্ম ব্যক্তি, রাষ্ট্র সেই ব্যক্তি না। আপনি অনুশোচনা করেন যে একটা কিছু হয়েছে, কিছু লোক মারা গেছে, আগে অনুশোচনা করেন, তারপরে বলেন আমাদের লোককে মেরেছে, যাকে মেরেছে মারছে, তখন হবে কি কথাগুলো সৌন্দর্য লাগবে। আমি তো বলছি এখন ইউটিউবার বাড়িয়ে গেছে, আওয়ামী লীগের অনেকগুলি আউটডেট হয়ে গেছে, তারা কথা বলতেছে এবং তারা ব্যাপকভাবে কথা বলতেছে, যে যত কথাই বলেন না কেন, একটা জিনিস হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিটা কি সম্পূর্ণভাবে কিন্তু হাসিনা বিরোধী। এখানে কোনো কথাই কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ অসংখ্য বেদনা দুঃখ সবাই আছে। কিন্তু এই অবস্থার ভিতরে যে ঘটনা ঘটতে যাচ্ছে, দেখেন ভুল তো হচ্ছে, মোস্তফা ভাই যে কথাগুলো বললো, এই ভুলের জন্য কিন্তু শেখ হাসিনা রিভাইভ করবে কিনা বলে। কোন ভুলটা হচ্ছে? এই যে নতুন একটা দল করা হচ্ছে, দলটা করতে এখন প্রতিবাদের মুখে হচ্ছে, এবং এই দলটা তারা করতেছে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ আবার দেখা যাচ্ছে তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, মনে হচ্ছে 1 কোটি অবদান তাদেরই। আজকে বিএনপির কথা বলতে হচ্ছে কেন? কেন মির্জা ফখরুল বললেন 800 লোক মারা গেছে, 450 আমাদের? কারণ একজন 15 বছর আন্দোলন আর তাৎক্ষণিক পার্থক্য আছে। কিন্তু এই সমন্বয় তারা কিন্তু আমি বলবো তার নির্বাচনে কিন্তু তারা রাজনীতি ভুল করতেছে, তারা অঙ্কে ভুল করতেছে। এখন আওয়ামী লীগ চলে গেছে একটা শক্তি, আপনি এখন আরেকটা শক্তিকে বলতেছেন এক শক্তি গেছে আরেক শক্তি আসবে না। আসবে কি আসবে না সে জনগণ বুঝবে, নির্বাচন দিয়ে দেন। এটা না করে নতুন দল করবে, তো হতেই পারে, এটা খারাপ কিছু না। কিন্তু সংস্কার কমিশনে যে 2জন ব্যক্তি আছে, টিআইবির ইফতেখারুজ্জামান, সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি, উনি কি ভুলটা করলেন? উনি বললেন সংস্কারের যে মূল্যবোধ ধরে রাখার জন্য কি করতে হবে, প্রয়োজন দল অনিবার্য। অর্থাৎ উনি কিন্তু টিআইবির সমস্ত নীতিমালার সত্যতা নিরপেক্ষ আজকে কিন্তু জনগণে দিয়ে দিয়েছেন। হি হ্যাজ নো রাইট, ওই চেয়ারে বসে আপনি নাগরিকত্ব পারেন না, আপনি ওই চেয়ারে সরে যান, যা বলেন গ্রহণযোগ্য। ওই চেয়ারটা তা না, আপনাকে কিন্তু সংস্কার কমিটি কি করা হয়েছে,
দুর্নীতি খসড়া কিন্তু আপনাকে আহ্বান করা হয়েছে, বলতে পারেন না। যেমন ভাবে বদিউল আলম মজুমদার উনি কথাটা বলেছে ব্রড পার্সপেক্টিভে, যদি আওয়ামী লীগ না আসে তাও নির্বাচন হবে। আমার প্রসঙ্গ হলো আওয়ামী লীগের নির্বাচন করা যাবে, আপনি এই কথা বলতে গেলেন কেন? আপনি নির্বাচন দেন, তখন দেখা যাবে কে আসবে কে না আসে। আপনি তো ওই সংস্কার কমিটির এইখানে বললাম যে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু দুর্বলতা যেগুলো কিন্তু উপদেষ্টা পরিষদকে খেয়াল করতে হবে, যে কেউ আপনারা বলে দিবেন আপনারা যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারে বসে কোনো অতিরিক্ত কথা বলবেন না, নিরপেক্ষতা প্রশ্ন দেখা দেবে। এই জিনিসগুলো কিন্তু আমরা তো নির্বাচনের আগে কি দেখেছি, নির্বাচন কমিশন তো স্বয়ং নিজেই বলেছে বিএনপি না আসলো নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। ঠিক একই কথাই তো বদিউল আলম মজুমদারও বললেন। একই কথা বললে তাহলে শেখ হাসিনা ছাড় দেবেন, যদি একই কথা বলেন তো শেখ হাসিনা যাবে কেন? তাকে তো এই জন্যই জাতি হয়েছে যে কথাগুলো পছন্দ করে জাতি। যদি একই কথা আসে, একই সময় কথা আসে, তাহলে তো বুঝতে হবে কমিশন না, জাস্ট দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে সংস্কারের জন্য। সালমানের রহমান বলেছিল এই কথাটা, যে না আসলে কি আছে, কিন্তু এই কথা তো বলতে পারেন না। নির্বাচনে কে আসবে না আসবে, নির্বাচন 2 বছর পরে হবে না 1 বছর পরে হবে, তখন দেখা যাবে। পরিবেশ পরিস্থিতি কি থাকে না তখন দেখা যাবে। আমি তো আগেও বলেছি যে অতি সত্য কথা কিন্তু কঠিন সত্য কথা হয়, কেউ পছন্দ করে করবেন না। আওয়ামী লীগের দল কিন্তু এটা কিন্তু জাতীয় পার্টির ক্ষুদ্র অংশ না, বা বামপন্থী দল না। এটার একটা জোট আছে, কিন্তু একটা শক্তি আছে, কিন্তু কিছু বোর্ড কাঠামো আছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি কিছুদিন তার ঘুমায় থাকবে, একটা সময় পরে তার মাথা চালা দিবে। আবার দল তো বিরাট দল এটা। এখন জনগোষ্ঠী যেটা বলতেছেন, এই জনগোষ্ঠী আওয়ামী লীগ বিএনপির দ্বিধা বিভক্ত, দুইটা দল। মাঝে যারা আছে তাদের শক্তি কিন্তু কনস্টিটিউয়েন্সি পলিটিক্স কিন্তু ততটা না। কয়টা সিট পাবে মনে? বিএনপি নির্বাচন, আওয়ামী লীগ যদি বিএনপি নির্বাচন করে 270টা পেয়ে যাবে, 60টা পেয়ে যাবে, বাকি টাকার ওরা পাবে তারা, তাহলে তাদের 100 পাবে না। তো 100 ভিতরে কারচুপি করতে হবে আপনার। আর নতুন দল যারা করছেন তারা তো রাতারাতি তো জনগণ ভোট দিবে না তাকে। এখন কি হয়েছে, সমন্বয়কারীদের মধ্যে দেখা যাচ্ছে যারা ছাত্র ফ্রন্ট রাজনীতি করছেন, যুবলীগ, যুবদল, ছাত্রদল, শিবির, আরো যারা ছিলেন তারা তো বিরাট অংশ, তাদের সমর্থন পাবেন না। এখন মিটিং করে মিছিল করে দেখেন পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে যে ঐক্যটা ছিল আগে সেটা এক ছিল, এখন ঘর হাউস দ্বিধা বিভক্ত। এবং সবচেয়ে বড় কথা বিএনপিকে হিট করা হচ্ছে। হিটটা কেন করা হচ্ছে? যে বিএনপি সম্ভাব্য বিজয়ী দল হবে। এখন যত হিটই করেন আপনি, সমালোচনা করতেই করেন, আমি এটা বলি, কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি নির্বাচন দিলে এখন কম পক্ষে 249 সিট পেয়ে যাবে, যত অঙ্ক করছেন না। আওয়ামী লীগ পাশ করবে না, ঠিক আছে, এরপরও দেখবেন সে নির্বাচন আসবে। আপনারা শেখ হাসিনা যদি চিন্তা থাকে বুঝে থাকেন, কঠিন প্রকৃতির, কিন্তু এত দৃঢ়চেতার লোক কিন্তু কম আছে বাংলাদেশ। উনি ছাড় দিবে না, এবং উনি কলা গাছ দাঁড় করাবে, কিন্তু ফেল করার অসুবিধা নেই। আওয়ামী লীগ নির্বাচন কিন্তু যখনই হয় 1 বছর পরে হবে, এর আগে হবে না। আওয়ামী লীগ বাই দিস টাইম যে কোনো ভাবে হোক একটা কাঠামো দাঁড় করে ফেলবে। এটা ধরে নেন যে নির্বাচন আওয়ামী লীগও থাকবে, অন্য দলও থাকবে, নতুন দলও আসবে। ওই নির্বাচনটা হবে যেভাবে হবে। আমরা আশা করতেছি নির্বাচনটা হবে কি, এই সংস্কারের কথা বললেন, এটা যদি প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হয় ভালো, তাহলে কি সংসদে জিনিসটা মানায়। কতগুলি সংস্কার তো আনতে হবে এখানে। নির্বাচন করে ঢেলে সাজাবেন, ঢেলে মানে কি, আপনি কি এটাকে চাল দিয়ে ঢেলে সাজাবেন? ঢালার দরকার নেই তো, সংস্কার করবেন। কতগুলি শব্দ আছে বাঙালি ধরে ফেলেছে, আবেগপ্রবণ জাতি, তো কথায় কথায় ঢেলে সাজানো হবে, ঘুরে ফেলা হবে। না না না, যে পর্যায়ে আছে আপনার বডিতে সমস্যা হচ্ছে, এটা অপারেশন করে দেন, এগুলো মানুষ একটা ফেলাবেন। এগুলি বলা হয় বামপন্থী রাজনীতি ছাত্রী দেখে এসেছে ইউনিভার্সিটিতে, এগুলি বলে তারা। এবং সংস্কার কথা ছিল বলছেন, যে জন্য জাতিসংঘের বিখ্যাত ব্যক্তি উনি বলেছেন যে বাঙালি জাতি বড় বৈশিষ্ট্য হলো বেশি কথা কয়, খালি কথা বলে, কিন্তু ক্রিয়েটিভ জগতে তারা কম বিচরণ করতে। আমি সেদিন বললাম যে আপনার এখানে মূল কথা যেটা ছিল চিঠি, আমি চিঠি গুরুত্ব দিচ্ছি না। আমি দুই ভাইয়ের সাথে একমত, চিঠি দিয়েও থাকে মনে করেন তো কি হয়েছে, আপনি তো একটা বিপ্লবের মুখে চলে গেছেন, অর্থাৎ আপনি পরাজিত, জনগণ জয়ী হয়েছে। এরপর সংবিধান যদি স্থগিত করতে ভালো হতো, করে নাই বলে যে আপনার রাইট পেয়ে গেলেন তা তো না, আপনাকে তো সেভাবে দেয়নি, হলে ভালো হতো। সংবিধান সচল রেখে যেটা করা হয়েছে, কতগুলি মৌলিক জায়গায় কিন্তু বেশ বিব্রত হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে তারা প্যাচ আপ করবেন, যারা আছেন তারাই ভালো বুঝবেন। এগুলি ব্যাখ্যার অনেক বড় বড় ব্যাপার আছে, পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে। কিন্তু যুক্তি একটাই, আমি গতকাল পরশু আপনার বলেছি যে 75 সালে সংবিধান স্থগিত করা হয়েছিল, ওটা তো 22 সালে, 82 সালে এরশাদ করেছিল, 2007 কিন্তু ফখরুদ্দিন যে এখন আসলো তখন করা হয়েছিল। কিন্তু কাজে সংবিধান স্থগিত মানে কি, এই সংবিধান কার্যকর না। এখন কি হবে, কতগুলো অর্ডিন্যান্স আসবে,
বা সুপ্রিম কোর্টের থেকে আপনারা মতামত দিবেন, ওগুলি পরে সংসদে অনুমোদিত হবে। কিন্তু এইবার যেটা হয়েছে, সংসদ নাই, ডেপুটি স্পিকার নাই, প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট আছে। আবার সংসদ একদিন ধরে আবার এই উপদেষ্টা পরি শপথ দিলেন কি, তারা শপথ দিলেন এই সংবিধানকে আমরা লালন পালন করবো। খেয়াল করে নিন, লালন পালন কে করবে? এই যে এই সরকার করবে। এরপর যদি আপনি এটা স্থগিত করে দেন, তা আপনি তো বেমেনি করলেন, তাহলে আপনি আরেকবার শপথ দিবেন। অনেকগুলো কিন্তু কনস্টিটিউশনাল প্রবলেম আছে। আমি কিন্তু সবগুলি কি বলছি, আমি কোনোটাই যদি গুরুত্ব না দিই, আমি একটা গুরুত্ব দেব। একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে যে সরকার আসা উচিত ছিল বিপ্লবী সরকার, না এসে কি হলো, অবিপ্লবী সংস্কারমূলক সরকার এসে গেল। এবং সরকার যারা বসে গেছেন, প্রত্যেকটা ব্যক্তি সংস্কারের চিন্তায় বিভোর। বিপ্লবের অর্থই বোঝেন, ওই লাইনে লেখাপড়া করে নাই, চিন্তা চেতনা নাই, ওয়েস্টার্ন লেখাপড়া করছে, ওই চিন্তাটা মাঝে ধরে গেছে, তাদের বিপ্লব হবে না। এবং যে সংস্কারের কথা বলতেছেন, এবং অনেকে বলে রিরাইটিং দ্য কনস্টিটিউশন, রিরাইট হবে না, কনস্টিটিউশন আবার ওটা কিন্তু হবে। আজকে তো মির্জা ফখরুল বলেই দিছে যে সংস্কারের কাজ কিন্তু সারা জীবনই চলে। তাই বলে সারা জীবন থাকবেন? আপনি দ্রুত নির্বাচন দিয়ে দেন, ওই কাজগুলো আমরাই করব। বিএনপি কিন্তু আস্তে আস্তে কথা বলছে এখানে, কেন বলতেছে? পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু কেউ সন্তুষ্ট না। এই যেভাবে কাজ চলতেছে কেউ সন্তুষ্ট না কিন্তু, কারণ কাজের মধ্যে কোনো সমন্বয়হীনতা নাই, সমন্বয় নাই, এবং কাজের মধ্যে কোনো আশাবাদ নাই। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা আপনি ভালো করতে পারেন, আমেরিকা সাহায্য দিছে, এই সমস্ত সাহায্য $200 মিলিয়ন, এটা কোনো ব্যাপার হলো নাকি? বা $50 মিলিয়ন দিবেন, এগুলো তো হবে না। তো এখানে দেখতে হবে সরকারের মূল উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হলো সংস্কার যতটুকু সম্ভব করে সুপারিশ করে দিয়ে যান, শুধুমাত্র বাস্তবায়ন একটা জায়গায় হবে, সেটা নির্বাচন কমিশন। নির্বাচনটা হওয়া মানে ওই সংস্কার হবে। কিন্তু যদি হয়ে যায়, বাকি কাজগুলো কিন্তু করে পরবর্তী পার্টি। এই গভর্নমেন্টের করার কিছু নাই। কিন্তু অর্থনীতি সংস্কার করতে পারেন, আপনি ব্যাংকগুলোকে মার্জার করে দেন, মার্জারকে শুরু করে নিয়ে আসেন, ব্যাংকিং সেক্টরে আপনারা যদি আইন আনতে পারেন, করা যায়। সেন্ট্রাল ব্যাংকে শক্তিশালী করে দেন, এবং আমাদের অর্থনীতি বিভাগ যেটা আছে, আমাদের অর্থ মন্ত্রণালয়, ওটা ব্যান করে দেন। ব্যান করে বাংলাদেশ ব্যাংকে আরো শক্তিশালী করে দেন, এবং ব্যাংকের কাজে সরকার হাত দিবে না। এবং গভর্নর কারা ভবিষ্যতে হবে, একটা পলিসি নিয়ে আসেন, কোন আমলাকে বসাবেন না, নেন। এনবিআর ব্যাপার করেন, এনবিআর তো সবার আগে দরকার। ট্যাক্সটা আপনি যেখানে টাকাটা পান, ওই এনবিআর কে ডেলেশনের দরকার নাই। তো শুধুমাত্র উপরের পদ যেটা আছে, আমলারা নিয়ে গেছে, ওখানে আমলা নিবে না, ওখানে আভ্যন্তরীণ রিসোর্সেস ডিপার্টমেন্ট আছে, ওটাকে বিলুপ্ত করে দেবে। এনবিআর থাকবে, ট্যাক্স কালেকশন করবে। ওই পদে কে আসবে? ট্যাক্সেস কমিশন যে আছে আপনার, ট্যাক্স বিসিএস, ট্যাক্সেস, কাস্টমস, তারা আসবে এখানে। ওখানে কোনোদিনও আপনার প্রশাসনতে যাবে না। এবং কিছু কিছু জায়গা আছে, আপনি যদি একটু নাড়াচাড়া দেন, খুব বেশি দিতে হবে না কিন্তু, আপনি ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ ব্যাংকে একটু করতে দিয়ে দেন, হাত দিয়েন না, আপনি দেখবেন একটা পর্যায়ে চলে যাবে। এবং ব্যাংকের চেয়ারম্যান কারা হবে, গভর্নমেন্ট ব্যাংকে বেসরকারি পর্যায়ে নীতিমালা করে দেন, কেউ তো মানে নেই। আমরা দেখেছি এস এ আলম 2টা গভর্নর চালাইছেন, ফজলে কবিরকে চালাইছেন, তালুদারকে চালাইছেন। কেন? বিকজ সরকার তার সাথে একমত ছিল। আবার সবচেয়ে বড় কথা হলো, রাজনীতিবিদদেরকে শপথ করতে হলো, মক্কা শরীফ পাঠিয়ে দেন, সব কাবার শরীফ। এই যে প্রশ্নটা করার পরে সবাই সংক্ষেপ করবেন, আপনাকে শুনবো আবারও। করতে হলো এখানে যে আমি জাতির সাথে বেমানি করবো না, আমি অর্থের পিছিয়ে যাব না, আমি দেশকে ভালোবাসি, দেশকে সেবা করতে চাই, এবং আমি সেটা করতে চাই। এবং প্রত্যেক দলের ভিতরে ইন্টারনেট ডেমোক্রেসি নিয়ে আসেন। এগুলোর জন্য কিন্তু পারবে নাকি নির্বাচন কমিশন, এটা দল। আমি সেই জন্য বললাম, আপনি সংস্কার প্রক্রিয়া বুঝাচ্ছেন, ব্যাপক কিছু না, কিন্তু কয়েকটা জায়গায় হাত দেন, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আপনি প্রশাসনের কথা বলছেন, যেমন নাহিদ জির কথা বলছে যে আমাকে সহযোগিতা করতেছে না, কে করতেছে না? তার অফিসাররা, আমলারা। আপনাকে সহযোগিতা করতে ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, যে প্রশাসন সচল রাখতে চান, প্রথম কাজ হলো প্রত্যেকটা সচিব এবং সমস্ত লোককে দেন যা সাহস, দৃঢ়তা সব আছে। তো লোক দিবেন না তো। এখন ভাগ করতেছেন, কিছু আওয়ামী লীগের থেকে, কিছু বিএনপি থেকে, কিছু জামাতের সাথে দুর্বল সম্পদ তাদের থেকে। এই যে গোজামিল, যেটা আলিমা মজুমদার সাক্ষাৎকার দিয়েছেন একটা, উনি সেখানে বলেছেন যে কারণে ডিসি কে হবে কি না হবে, এটা ফিড লিস্টের ব্যাপার, এটা তাদের ব্যাপার, এটা কি মামাবাড়ির আবদার নেই। তারপরও দেখেন তারা শৃঙ্খলা ভঙ্গ করছে, কি হয় নাই, ভঙ্গ করার সাথে সাথে উচিত ছিল তাদের ওএসডি করে দেওয়া। নো দিবেন না, করতে পারেন নাই, কিন্তু শাস্তি দিবেন, নিশ্চিত করে ফেলেছেন। এই জন্যই বললাম, আমরা যত চিৎকার করি সরকার কাজ করতে কাজের পক্ষে, কিন্তু কেউ যদি মনে করেন সরকার সমালোচনা করতেছি, আপনি বোকার সঙ্গে বাস করতেছেন। বরঞ্চ আপনারা সরকারের সমালোচনা মানে কি, ভালো মন্দ বলেন, এটা না বলে কি করতেছেন, তাকে পতনে ঠেলে দিচ্ছেন। কিন্তু আপনারা, আমরা সেই রেনে না, এই যে আমরা 3 জন আছি, আমরা কথা বলবো,
কোন দিয়ে বলবো? আমরা চাই ডক্টর ইউনূস যেহেতু সময় প্রেক্ষাপটে আসছে, উনি জাতির জন্য এমন কিছু করে যান যাতে তিনি যাতে স্বর্ণাক্ষরে লেখা থাকেন। কিন্তু যেই গতিতে চলছে আমাদের ভয় হচ্ছে কিন্তু এখানে। এই গতিটা থাকবে না কিন্তু। এই গতির জন্য ক্যাবিনেট সফল করেন। এটাকে আরো ১০ জন নিয়ে আসেন। এবং নিয়ে আসবে এমন ব্যক্তিত্ব যার রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতি বুঝে দলের থিঙ্ক ট্যাঙ্ক হতে পারে। সে তো দলীয় না। নিয়ে আসতে পারে তো আপনি। বা এটা হলে হবে কি একটা কালার পাবে কিন্তু। চিফ অ্যাডভাইজার পদ তো রাজনীতি পদ। সবটা মন্ত্রীর পদ চেয়ারটি তো রাজনীতি। রাষ্ট্র পরিচালনা মানে তো রাজনীতি। পরে হয় না এটা কিন্তু। এটা কি জিয়াউল হকের সরকার ঠিক আছে? অনেক ধন্যবাদ। আপনাকে শুনবো আবারও। জি।